ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাস, এই বিষয়টা আপার প্রাইমারি, টেট, স্কুল সাব ইন্সপেক্টর, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, যত রকমের কম্পিটিটিভ পরীক্ষা আছে সব কম্পিটিটিভ পরীক্ষাতে ইন্ডিয়ান হিস্ট্রি থাকে। এবং ভারতের ইতিহাস তিনটে ভাগে ভাগ করা থাকে। স্যার, আমার প্রাচীন একটা ভারতের কথা ইতিহাস বলছি, একটু বলতে দিন। প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস এবং তার সাথে আধুনিক যুগের ইতিহাস, বা আমাদের যে ফ্রিডম স্ট্রাগল আধুনিক যুগটা, সেই পোর্শনটার মধ্যে পড়ে। তো তিনটে যে পোর্শন, এই তিনটেই কিন্তু আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির যে কমপ্লিট সিলেবাস তার মধ্যে রয়েছে। তো আমাদের এই প্রথম থেকে শুরু করে একদম সেই প্রাগৈতিহাসিক সময় থেকে ইতিহাসের যে সময়কাল, সেই সময় থেকে সবটা কিন্তু আমাদের জানতে হয় ইন্ডিয়ান হিস্ট্রি। তো সেটা আমরা জানবো। হ্যাঁ, আপনি বলুন এবার। স্যার বলছি কি, আপনি যে একটা দিলেন, ও তো ওই অ্যামাউন্টটা হচ্ছে 2,999 টাকা। ওটা কি স্পেশালি হচ্ছে আপার প্রাইমারির জন্য আপনি নাকি আপনি যদি কোনো একটা কোর্স করতে চান, সেটা যে কোনো হতে পারে, গ্রুপ সি গ্রুপ ডি হতে পারে, অন্য কম্পিটিটিভের হতে পারে, আপার প্রাইমারি হতে পারে, কোনো একটা কোর্স যদি করতে চান, সেপ্টেম্বরের মধ্যে যদি অ্যাডমিশান নেন, তাহলে ওই ফিসটা থাকবে। পরে কিন্তু ফিস বাড়ানো হবে। এবার এইটা নিয়ে ডিটেলে আরও যদি জানার থাকে সেটা আমি আপনাদের বলবো। আপনি ক্লাসের মধ্যে, এই যে ইতিহাসটা আমি ক্লাসটা করাচ্ছি, ক্লাসের মধ্যে ইতিহাস সম্পর্কে আপনার যদি কিছু প্রশ্ন থাকে সেটা করুন। এই প্রশ্নগুলো আচ্ছা পরে উত্তর দেবো আমি, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ। তো তাহলে ইতিহাস, এই যে পোর্শনটা, যে তিনটে ভাগ রয়েছে ইতিহাসের, আমি বললাম কি এটা সর্বঘটে কাঁঠালি কলা। সব জায়গাতে, সব পরীক্ষাতে, আমি যতগুলো পরীক্ষার কথা একটু আগে বলছিলাম, সব কটা পরীক্ষাতে কিন্তু এই ইতিহাসের সিলেবাস আছে। তো এটা আপনাকে মাস্ট জানতেই হবে, ঠিক আছে? তো দেখুন, আমাদের আমাদের যখন ইতিহাস জানতে হয়, ইতিহাস পড়তে হয়, এই বিষয়টা আপনারা কম বেশি জানেন। আমি ছোট করে একটু বলবো যে ইতিহাসটা আমরা কিভাবে পড়ি। না, দুটো আমরা ভাগ করে নিই। একটা হচ্ছে খ্রিস্টের জন্মের আগের ইতিহাস এবং খ্রিস্টের জন্মের পরে। এখান থেকে জিরো, আমাদের যে সাল গণনা হয় সেখান থেকে, এখান থেকে জিরো ধরা হয়, এবং তার থেকে ব্যাকওয়ার্ড যাচ্ছে, যেটাকে আমরা বিফোর ক্রাইস্ট বলি। আর তার থেকে সামনের দিকে যখন আসছে 1 2 3 4 করে, সেটাকে আমরা অ্যান্নো ডোমিনি বলি বা এডি বলি, বা আমরা বলি খ্রিস্টাব্দ বাংলাতে। তো 1 2 3 4 করে খ্রিস্টাব্দ এখন আমাদের 2025 চলছে। এবং এর দিকে আমরা পিছন দিকে যখন যাই, তখন আমরা 1 খ্রিস্টপূর্বাব্দ। তো এটা উল্টো দিকে কিন্তু গণনাটা হয় বোঝার সুবিধার জন্য। এবার আমাদের ইতিহাস আমরা কোন সময় থেকে পড়ব? প্রথমত আমরা যখন ভূগোল পড়ি, আমরা যখন অন্য বিষয় পড়ি, আমরা পৃথিবীর উৎপত্তি থেকে করি, যে এত বছর আগে পৃথিবীর উৎপত্তি হয়েছিল, তারপরে ভূমিরূপের বিবর্তন হয়েছে, এই হয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত মানুষ আসছে, কারণ আমরা পড়ি কি, আমরা মানুষের ইতিহাস পড়ি, আমরা মূলত মানুষ নিয়ে চর্চা করি। ইতিহাস পুরো চর্চাটাই কিন্তু মানুষ কী কী করেছিল, কোন দেশে কী হয়েছিল, প্রাচীনকালে কী কী ঘটনা ঘটেছে, সেটা নিয়েই মূলত ইতিহাস। কী কী সভ্যতা কোথায় ছিল, সবটাই মানুষের নিয়ে কথা। সুতরাং যবে থেকে মানুষ এলো, সেই সময় থেকে কিন্তু আমরা ইতিহাস চর্চাটা শুরু করি। এবার এটা করতে গিয়ে আমরা প্রি হিস্ট্রি, অর্থাৎ যেটাকে আমরা বাংলাতে প্রাগৈতিহাসিক যুগ বলি, প্রি হিস্ট্রিক পিরিয়ড, যেই সময়ের ইতিহাস আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পাই না, একেবারে প্রাচীন সময়ে, অর্থাৎ মানুষ যখন শুধুমাত্র পাথরের ব্যবহার জানত, মানুষ আস্তে আস্তে যখন হোমোসেপিয়েন্স এলো, তারা আস্তে আস্তে সংঘবদ্ধ হতে শুরু করলো, তারা গুহাতে বসবাস করত। তো সেই যে সময়টা, যখন থেকে তারা পাথর ছুঁড়ে শিকার করত, পাথরের নানা রকমের ব্যবহার করত, সেটাকে আমরা স্টোন এজ বলি, প্রস্তর যুগ বলি বাংলাতে। তো সেই সময় থেকে আমরা ধরি, ইতিহাসের যে অংশটা, সেই সময় থেকে আমরা ধরি যে এই সময় থেকে আমরা ইতিহাস চর্চাটা শুরু করছি। তো সেই স্টোন এজ, এই প্রস্তর যুগটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়।
একটা হচ্ছে প্যালিওলিথিক এজ বা ওল্ড স্টোন এজ, মেসোলিথিক এজ বা লেট স্টোন এজ, আর হচ্ছে নিওলিথিক এজ। প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। এবং টাইমটা দেখুন, টাইম পিরিয়ডটা মোস্ট ইম্পর্টেন্ট। হিস্ট্রি মানেই কিন্তু আমাদের সময়ের দিকে গুরুত্ব দিতেই হবে। তো প্যালিওলিথিকে আমরা সময়কালটা হিসাব করছি কত না 5 লাখ থেকে 10,000 বিফোর ক্রাইস্ট পর্যন্ত। 5 লাখ থেকে 10,000 বিফোর ক্রাইস্ট পর্যন্ত। এবার দেখুন এই 10,000 কেন, একটু জিওগ্রাফির সাথে কানেক্ট করুন। আজ থেকে যদি আমরা 10,000 বিফোর ক্রাইস্টে চলে যাই, তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো বলুন তো? আজ থেকে 10-12 হাজার বছর যদি আমরা পিছিয়ে যাই, সেই সময়কার পৃথিবীটা কেমন ছিল? আমাদের শেষ যে হিমযুগ এসেছিল, সেই হিমযুগটা কবে শেষ হলো? লাস্ট হিমযুগটা হ্যালো, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি, আমাদের যে শেষ হিমযুগটা শেষ হয়েছে, একটা হিমযুগ ছিল। মাঝে মধ্যেই পৃথিবীতে হিমযুগ আসে, সারা পৃথিবীর অর্ধেকের বেশি অংশ বরফে ঢাকা পড়ে যায়। তো সেই লাস্ট হিমযুগটার নাম কি ছিল? প্লিস্টোসিন। প্লিস্টোসিন। কবে শেষ হচ্ছে? আজ থেকে কত হাজার বছর আগে? পারবো না। 10 থেকে 12,000 বছর আগে হিমযুগটা শেষ হচ্ছে, প্লেস্টোসিন হিমযুগ শেষ হচ্ছে। তারপরে একটা নতুন ধরনের বিষয় আসছে। এবার দেখুন, হিমযুগ যখন ছিল তখন কিন্তু কন্টিনেন্টগুলোর মাঝে একটা কানেকশন ছিল, একটা কন্টিনেন্ট থেকে অন্য কন্টিনেন্টে যাওয়া যেত। যাই হোক, তো এই যে প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ আমরা 5 লাখ বছর থেকে 10,000 বছর পর্যন্ত এটা ধরছি ওল্ড স্টোন এজ। সেটাকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে। এত ডিটেলে যাওয়ার প্রয়োজন নেই, মোটামুটি আমাদের বিষয়টা বুঝতে হবে এবং কানেক্ট করতে হবে একটা বিষয়ের সাথে। তো দেখুন আস্তে আস্তে সেটা হলো। সেই সময় তো মানুষ ছিল, মানুষ বেঁচে ছিল, মানুষ যে কোনো প্রকারে তারা সারভাইভ করেছে, হিমযুগ আসলেও তারা সারভাইভ করেছে। তারপরেই দেখুন এই ব্রোঞ্জ যুগটা শুরু হয়ে যাচ্ছে। তো এই ব্রোঞ্জ যুগের শুরুটা কেন আমরা আলাদা করছি? কারণ এখানে মানুষ কিন্তু উন্নত হচ্ছে, সভ্যতাগুলো এরপর তৈরি করছে। যতদিন পর্যন্ত প্রাচীন প্রস্তর যুগ ছিল ততদিন কিন্তু মানুষ সভ্যতা তৈরি করতে পারেনি, সেই জায়গায় মানুষের মস্তিষ্ক পৌঁছায়নি, বিবর্তনের মধ্যে তারা ছিল। এই যেই মাত্র হিমযুগটা শেষ হলো, তারপরে আরও কয়েক হাজার বছর পরে মানুষ সভ্যতা অন্তর্ভুক্তিকরণ তাদের হলো, তারা নানা রকম সভ্যতা তৈরি করতে শিখল। অর্থাৎ বিভিন্ন নদীর তীরে গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করে একটা উন্নত জীবনযাত্রায় পৌঁছানো, সেটা তারা শুরু করলো। এবং সেটা করলো কবে? 10,000 থেকে 4,000 বিফোর ক্রাইস্ট। এই যে সময়টা, এইখানে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন হচ্ছে সারা পৃথিবী জুড়ে। যতগুলো সভ্যতা এসেছিল সব দেখবেন এই টাইম পিরিয়ডের মধ্যে, সেটা মিশরীয় সভ্যতা হোক বা আমাদের সিন্ধু সভ্যতা হোক, মেসোপটেমিয়ার যে সভ্যতা, এই যত রকমের সারা পৃথিবী জুড়ে সভ্যতা ছিল সবগুলো ধীরে ধীরে উদ্ভব শুরু হলো। এবং আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আজ থেকে ধরুন 7,000 বিসি এই সময়টাতে মেহেরগড় সভ্যতা প্রথম ভারতীয় উপমহাদেশে, অর্থাৎ বর্তমানে ভারত, তার সাথে পাকিস্তান, আফগানিস্তান এবং এদিকে ওভারঅল যে আমাদের ভারতীয় উপমহাদেশের যে অংশটা আমরা বলি, সেইখানে এই সভ্যতাটা, মেহেরগড় সভ্যতা কিন্তু প্রথম সভ্যতা ছিল। এবং সেটা বুঝতেই পারছেন এর মধ্যে চলে আসছে, এই পিরিয়ডের মধ্যে চলে আসছে। এবং এরপর এটা খুব একটা উন্নত ছিল না, গ্রামীণ সভ্যতা ছিল। মানুষ সবে সবে গোষ্ঠীবদ্ধ হতে শিখেছে, কৃষিকাজ করতে শিখেছে, গোষ্ঠীবদ্ধ হতে শিখেছে এবং একটু জীবনযাত্রাটা তারা আধুনিক করতে শিখেছে কিছুটা, সামান্য। তো এইখানে এই সময়টা হলো।
এরপর নিওলিথিক পিরিয়ড, নব্যপ্রস্তর যুগ। আচ্ছা, আমি এইখানে এই ব্রোঞ্জ এজটাকে এর মধ্যে নিয়ে চলেছি। অ্যাকচুয়ালি ব্রোঞ্জ এজটা আলাদা, এই স্টোন এজটাই চলছে, আমি এটা নিয়েই বলছি। তো স্টোন এজটাই চলছে, ব্রোঞ্জ এজের কথা আমি বলছি। এটা সিন্ধু সভ্যতার মূল অংশটা ব্রোঞ্জ এজের মধ্যে ছিল। তো এই মধ্যপ্রস্তর যুগে এই অংশটা ছিল মধ্যপ্রস্তর যুগে, এবং সেই সময় কৃষিকাজটা একেবারে অনুন্নত ছিল। এই যে নব্যপ্রস্তর যুগ, এই নব্যপ্রস্তর যুগে মানুষ কিন্তু সবচেয়ে বেশি আধুনিক হয়েছে। নব্যপ্রস্তর যুগ, যেটা 6000 থেকে 1000 বিফোর ক্রাইস্ট পর্যন্ত চলেছে। ঠিক আছে, যদিও ব্রোঞ্জ এজের সময়টা আমরা মোটামুটি 3500 থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ ওই হরপ্পা মহেঞ্জোদড়োর যে সভ্যতা, এই মেহেরগড় সভ্যতা আমাদের ভারতীয় উপমহাদেশে ছিল। তারপরেই এই যে সিন্ধু সভ্যতা যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। অর্থাৎ এই নব্যপ্রস্তর শেষ হলো, মানুষ অনেকটাই আধুনিক হয়েছে, এবং নব্যপ্রস্তর এই যে আগুনের ব্যবহার শিখে গেছে, মানুষ চাকা আবিষ্কার করেছে, মানুষ কিন্তু অনেকটা আধুনিক হয়েছে। এবং তারপরেই ভারতীয় উপমহাদেশে এবং সারা বিশ্বের মধ্যে একটা অতি উন্নত মানের সভ্যতা, নগর সভ্যতা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। এবং সেই সময়কালটা শুরু হচ্ছে এই সময় থেকে, 3500 বিফোর ক্রাইস্ট থেকে এটা ডেভেলপ হওয়া শুরু হচ্ছে। মানে হঠাৎ করে একদিনে তো উদয় হয়নি, সিন্ধু সভ্যতাটা পুরো উদয় হয়ে গেল একদিন, এরকম তো নয়, ধীরে ধীরে বিকাশ লাভ করেছে। তো সেইটা সময়টা শুরু হচ্ছে 3500 বিসি থেকে। নব্যপ্রস্তরের যুগের শেষে মানুষ তামার ব্যবহার করতে শিখছে, এবং তারপরেই ব্রোঞ্জের ব্যবহার শিখছে। তো সেই তাম্রপ্রস্তর যুগের সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা, চ্যালকোলিথিক পিরিয়ড এটাকে বলা হয়, এই সিন্ধু সভ্যতা। এবং সিন্ধু সভ্যতার ডিক্লাইন হচ্ছে কবে, শেষ হচ্ছে কবে, মোটামুটি 1750 বিফোর ক্রাইস্ট। এই সময় একদম পিক টাইম, একটা সভ্যতার একটা পিক টাইম থাকে, সর্বোচ্চ পর্যায়ে থাকে। সভ্যতাটা আস্তে আস্তে শুরু হয়, সর্বোচ্চ পর্যায়ে থাকে, এবং আস্তে আস্তে সভ্যতাটা শেষ হয়, ধ্বংস হয়। তো সেই ধ্বংস হওয়ার সময়টা হচ্ছে শুরুর এই সময়টা 1750। পিক টাইম ছিল কোন সময়, 2350, এটা ছিল পিক টাইম সভ্যতার। আমাদের বয়স নির্ণয়ের যে পদ্ধতি, রেডিও কার্বন ডেটিং যেটাকে বলা হয়, তো সেই রেডিও কার্বন ডেটিং অনুযায়ী দেখা যাবে যে এই যে সিন্ধু সভ্যতার এই যে সময়কালটা দেয়া হয়েছে, রেডিও কার্বন ডেটিং অনুযায়ী কিন্তু এই সময়টা হচ্ছে পিক টাইম সভ্যতার। ঠিক আছে, তো যাই হোক, এরপর শুরু হচ্ছে আয়রন এজ, লৌহ যুগ। সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। আমরা কি বললাম, তামা প্রথম, তারপরে ব্রোঞ্জ, তারা ব্রোঞ্জের ব্যবহার জানত। তারপরে মোটামুটি 1500 বিফোর ক্রাইস্ট এই সময় লোহার ব্যবহার মানুষ শিখল, এবং সিন্ধু সভ্যতার পরে পরেই আর্য সভ্যতা ভারতীয় উপমহাদেশে শুরু হচ্ছে, আর্য সভ্যতা। তো সেই আর্যরা কিন্তু এই লোহার ব্যবহারটা তারা জানতো, তারা অনেক বেশি শক্তিশালী ছিল সেই কারণে। তো সেই বিষয়টা আমরা পরে পরে আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা চিত্র, প্রাচীন যে ইতিহাস তার একটা ওভারঅল চিত্র হচ্ছে এটা, যে প্রথমে আমরা এটাকে বলছি প্রাগৈতিহাসিক যুগ। মানুষ একেবারে যখন হোমোসেপিয়েন্স আস্তে আস্তে আসছে, তারপরে সেই সময়টা এই যে পাথরের ব্যবহারের যে একটা দীর্ঘ সময়, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করব। প্রাচীন প্রস্তর যুগ, যখন মানুষ একেবারে বন্য মানুষ ছিল সেই সময়। তারপর যখন একটু উন্নত হতে শিখলো, মেসোলিথিক। তারপরে যখন বেশ কিছুটা আধুনিক হওয়ার একেবারে দোরগোড়ায় ছিল, সেই সময়টা ছিল নিওলিথিক যুগ, যখন মানুষ কৃষিকাজ শিখেছে, যখন মানুষ আগুনের ব্যবহার শিখেছে, যখন মানুষ চাকার ব্যবহার শিখেছে, নিওলিথিক। তারপরে একদমই চলে আসছে তামার আবিষ্কার এবং ব্রোঞ্জ, ধাতুর ব্যবহারটা মানুষ শিখে যাচ্ছে, এবং মানুষ কিন্তু অনেকটা উন্নত হয়ে গিয়ে এই ধরনের সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, যাবতীয় এই যে সভ্যতাগুলো এই সময়টাতে কিন্তু আসছে। এবং এরপরে আমরা ওয়ার্ল্ডের ভিত্তিতে আর জানবো না, এরপরে কিন্তু আমরা একেবারে ভারতীয় ইতিহাস সেখানে ঢুকে পড়বো, যে সিন্ধু সভ্যতা ছিল অসম্ভব উন্নত ধরনের সভ্যতা,
শহরের সভ্যতা এখনও পর্যন্ত অনেক শহরে এত উন্নত ব্যবস্থা নেই। সিন্ধু সভ্যতা সেই আজ থেকে প্রায় 5000 বছর আগের যে সভ্যতাটা ছিল তারা আমাদের থেকেও অনেক জায়গাতে অনেক ক্ষেত্রে অনেক বেশি উন্নত ছিল। সেটা কেন ছিল, কোথায় ছিল, সেটা আমরা জানব। তারপর এলো আর্য সভ্যতা, সিন্ধু সভ্যতা ডিক্লাইন হলো, আর্য সভ্যতা এলো। তারা যে ধরনের সাহিত্য সৃষ্টি করে গেছে, আর্য সভ্যতার গুরুত্বটা কোথায়, তারা যে সাহিত্যটা সৃষ্টি করে গেছে সেটা একটা অসম্ভব রকমের এখনও পর্যন্ত বিস্ময়ের জায়গা, যে তার মধ্যে তারা কী কী ছিল, তারা কী কী করে গেছে। এবং তারপর ধীরে ধীরে যে যুগগুলো এসেছে ভারতে, মানুষ আরও বেশি গোষ্ঠীবদ্ধ হয়েছে এবং মানুষের মধ্যে একটা চাহিদা তৈরি হয়েছে যে আমরা আরও বেশি বড় হব, আমরা আরও বেশি এলাকা দখল করব। এবং সেই গোষ্ঠীবদ্ধ মানুষের মধ্যে একজন প্রধান ব্যক্তি তিনি সেই বিষয়টাকে চালনা করবেন। সেখান থেকে জনপদ থেকে মহাজনপদ, অর্থাৎ পপুলেশনটা আরও বেশি বড়, একত্রিত পপুলেশন, আরও বেশি বড় পপুলেশন, মহাজনপদ। সেখান থেকে রাজ্য, এবং সেই রাজাদের মধ্যে রাজ্য জয় করার যে প্রবণতা, সেখান থেকে ধীরে 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 আমরা দেখব পুরো যে রাজতন্ত্র সিস্টেম সেটা চলে আসছে। সেটা বিফোর ক্রাইস্টেই চলে এসেছিল, মোটামুটি 500 বিসিতে কিন্তু রাজ্য এইসব বিষয়গুলো চলে এসেছিল। এবং সেখান থেকে আমরা দেখব পরপর সেই একেবারে হর্ষাঙ্ক বংশ, প্রথম যে বংশ ছিল, রাজাদের যে বংশ সারা ভারতবর্ষের মধ্যে ছিল, সেটা ছিল হর্ষাঙ্ক বংশ। এবং সেটা ধীরে 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 বিবর্তিত হয়ে মৌর্য সাম্রাজ্য ইত্যাদি ইত্যাদি পরপর সেই ইতিহাসটা এসেছে। গুপ্ত যুগ এসেছে, তারপরে এরকমভাবে আমরা দেখব ইতিহাসটা চলছে। তারপরে মধ্যযুগ এসেছে, ভারতে ইসলামী শাসন শুরু হয়েছে, সেটা পুরোপুরি মধ্যযুগের মধ্যে পড়ে। তারপর সেখান থেকে বিবর্তিত হয়ে মুঘল সাম্রাজ্য, এবং সেখান থেকেই আস্তে আস্তে তার ডিক্লাইন, ব্রিটিশদের আগমন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, তাদের বিবর্তন, ধীরে 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 সেটা তারপরে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই হচ্ছে একেবারে ক্ষুদ্র পরিসরে ইতিহাসের পুরো বিষয়টা। এখানে দেখুন খুব সুন্দর করে এটা দেয়া আছে। আমাদের যে ভীমবেটকাতে গুহাচিত্র, সেটা আজ থেকে প্রায় 30,000 থেকে 7,000 বিফোর ক্রাইস্টের সেটা অংশ। আমি ভীমবেটকার ছবি আপনাদের দেখাবো, এখানে বোধহয় আছে। এই দেখুন, এটা হচ্ছে ভীমবেটকা গুহা চিত্র। ভীমবেটকা গুহা চিত্র দেখলে বুঝতে পারবেন সেই সময়কার মানুষ আজ থেকে 30,000 থেকে 700 বিফোর ক্রাইস্ট এই সময়কার মানুষ এই গুহাতে ছবি এঁকেছিল, এইরকম ধরনের উন্নত ধরনের চিত্র, এবং যেটা এখনও পর্যন্ত আমরা দেখতে পাই সেটা তারা করেছিল। তো সেইখান থেকে আমরা মোটামুটি সভ্যতার একটা অংশ দেখতে পাই। তারপরে দেখব মেহেরগড়, যেটা বলছিলাম একটু আগে, যে ভারতীয় উপমহাদেশে প্রথম সভ্যতা মেহেরগড় সভ্যতা 7,000 থেকে 3,300 বিফোর ক্রাইস্ট। তারপর দেখব হরপ্পার অংশটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। 3,300 থেকে শুরু হচ্ছে 2,600 পর্যন্ত প্রাচীন হরপ্পা। তারপরে ম্যাচিওর ফেজ যেটা বলছিলাম 2,600 থেকে 1,700 পর্যন্ত। লেট হরপ্পা হচ্ছে 1,700 থেকে 1,300 পর্যন্ত। এবার টাইম পিরিয়ডের এরকম আলাদা আলাদা ভাগ কেন? তার কারণ হচ্ছে হরপ্পা সভ্যতাতে বহু শহর ছিল, কয়েকশোরও বেশি শহর ছিল। এখনও পর্যন্ত মাটিকুণ্ডের নতুন নতুন শহর, নতুন নতুন সভ্যতার অংশ, সিন্ধু সভ্যতার পার্টগুলো আমরা দেখতে পাই। এবং সিন্ধু সভ্যতার মধ্যে একটা অসম্ভব রকমের হারমোনি ছিল। একটা শহরের সাথে আর একটা শহরের মিল সেখানে পাওয়া যায়, পুরোপুরি মিল। একটা সেন্ট্রালাইজ সিস্টেম, একটা শহরের সাথে আর একটা শহরের হুবহু মিল। তো সেই যে উন্নত ধরনের বিষয়গুলো এখানে আমরা সেটা দেখতে পাই। যাই হোক, তো সেটা ধীরে 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 ডিক্লাইন হয়েছে, ধীরে 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 সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেই জন্য টাইম পিরিয়ডগুলো এখানে আমরা এরকম দেখতে পাই। তো একেবারে 1300 বিফোর ক্রাইস্ট পর্যন্ত আসলে আমরা দেখতে পাবো যে সিন্ধু সভ্যতার আর চিহ্ন নেই, আর কোনো কোথাও চিহ্ন নেই। তো সেই জন্য টাইম পিরিয়ডটা এরকম দেওয়া আছে। কিন্তু আমাদের যে রেডিও কার্বন ডেটিং, অর্থাৎ প্রাচীন কোনো বিষয়ের কত বছরে সেটা পুরাতন সেটা জানার জন্য যে ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়, সময় নির্ণয়ের পদ্ধতি বলা হয় কার্বন 14 পরমাণু C14 ইউজ করে যেটা করা হয় রেডিও কার্বন ডেটিং, সেটা অনুযায়ী 2300 থেকে 1750 বিফোর ক্রাইস্ট, এটা হচ্ছে সিন্ধু সভ্যতার প্রপার টাইম পিরিয়ড। তো যাই হোক, এরপরে
আমরা দেখব ভেদিক পিরিয়ড বা আর্য সভ্যতা শুরু হচ্ছে 1700 থেকে 500 বিফোর ক্রাইস্ট পর্যন্ত। মোটামুটি লেট ভেদিকটা শেষ হচ্ছে 500 বিফোর ক্রাইস্ট। অর্থাৎ আমরা মূলত যে আর্য সভ্যতা, সিন্ধু সভ্যতার পরে যে আর্য সভ্যতা, সেই আর্য সভ্যতাকে দুভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাচীন আর একটা হচ্ছে আধুনিক, তার পরবর্তী। তো সেটা 500 বিফোর ক্রাইস্টে শেষ হচ্ছে। তারপরেই দেখব আমরা প্রতিবাদী ধর্মগুলো আসছে। অর্থাৎ এই যে আর্য সভ্যতার শেষ দিকে যখন বর্ণ সিস্টেম চলে আসছে, বর্ণ বিভাগ চলে আসছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা বংশানুক্রমিক হয়ে যাচ্ছে, তখনই যারা শূদ্র, যারা সমাজে নিপীড়িত, বঞ্চিত, তারা কিন্তু নতুন আশ্রয় খুঁজছে। তারা ব্রাহ্মণ্য ধর্মের প্রতি তাদের বিতৃষ্ণা আসছে। তখনই ভারতে প্রায় 64টা ধর্ম নতুন নতুন তৈরি হয়েছিল। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ছিল বৌদ্ধ এবং জৈন। এখনও পর্যন্ত সেগুলো টিকে আছে। তো সেই সময় প্রতিবাদী ধর্ম আন্দোলন বলা হয়। কিসের প্রতিবাদ? না, এই যে ব্রাহ্মণ্য ধর্ম সেই সময় ছিল, যে একটা ডিসক্রিমিনেশন চলে আসে সমাজে, সেইখান থেকে এই ধর্মগুলো তৈরি হয়েছে। তো সেইগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ, সেই পিরিয়ড আমাদের সেগুলো জানতে হবে। তারপরে এই আর্লি মেডিয়েভাল পিরিয়ড 550 এডি পর্যন্ত এই সময়টা চলছে। অর্থাৎ 550 খ্রিস্টাব্দ পর্যন্ত, 500 বিফোর ক্রাইস্ট থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই 550 পর্যন্ত এটা চলছে। এবং এইখানে এই যে মহাজনপদের উৎপত্তি, সেখান থেকে রাজাদের সময়কাল, সবটাই কিন্তু এইখানে উৎপত্তি হচ্ছে এই সময়টাতে। তারপরে দেখব 550 থেকে 1300 খ্রিস্টাব্দ। 1300 কেন ধরা হচ্ছে? কারণ এই সময় পর্যন্ত ভারতে কিন্তু তখনও ইসলামী শাসনটা সেভাবে শুরু হয়। মিডিয়াভাল পিরিয়ডে মোটামুটি দিল্লি সুলতানি শুরু হচ্ছে 1206 থেকে। 1206 থেকে দিল্লি সুলতানি শুরু হচ্ছে, যদিও তার আগেই মধ্যযুগটা শুরু হয়ে যাচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাম্রাজ্য সেই সময় ছিল। আমরা মানচিত্রটা একটু স্টাডি করব, খুব ইন্টারেস্টিং ব্যাপার এগুলো, একটার সাথে একটা কানেক্ট করতে হবে, না হলে কিন্তু এগুলো আমাদের কাছে বোঝা হয়ে যায়। তো আমাদের কাছে কোনো কিছুই আমরা বোঝা করার চেষ্টা করব, ওভারঅল জিনিসটাকে খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব যে কোন সময় কিছু, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা ইতিহাসটাকে আমরা কেন পড়ব, কেন আমাদের জানা দরকার আছে? অনেকগুলো কারণে। তো সেইটা আমরা সেই রসটাকে নেওয়ার চেষ্টা করব। আমরা কখনোই এই ব্যাপারগুলোকে মাথার যন্ত্রণার কারণ হতে দেব না। তো খুব ইন্টারেস্টিং বিষয় ইতিহাস। এইগুলো আমরা পরপর জানবো যে কিভাবে আমাদের ভারতীয় সভ্যতাটা বিবর্তিত হয়েছে। আমরা আজকে যে দাঁড়িয়ে আছি, আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন নরগোষ্ঠী আছে। সেই নরগোষ্ঠী আপনারা জানেন যে আফ্রিকাতে প্রথম মানুষের উদ্ভব হয়েছিল, এবং তারপরে আফ্রিকা থেকে কিন্তু ভারতে চলে আসে। ভারত থেকে তারপরে বিভিন্ন জায়গাতে মাইগ্রেশন হয়, সারা বিশ্বে মানুষ ছড়িয়ে পড়েছিল। তো সেই যে জিনগত বিষয়টা, সেই জিনগত বিষয় কিন্তু এখনও পর্যন্ত মানুষের শরীরে সেগুলো আছে। সেখান থেকে অনেক কিছু ইতিহাস উঠে আসে জিনগত বিষয়কে অ্যানালিসিস করার মাধ্যমে। আমরা যে বিভিন্ন নরগোষ্ঠীর ভাগগুলো করি, সেই নরগোষ্ঠীর ভাগও কিন্তু এইখান থেকেই আসে। তো যাই হোক, এই যে সভ্যতার বিবর্তন, তারপরে ভারতবর্ষের ঐতিহ্যটা কোথায়, ভারতবর্ষে যে মহান ভারতবর্ষ কেন আমরা বলি, এইগুলো যখনই আমরা এইগুলো চর্চা করব, বেশি নয়, অল্প একটু জাস্ট আমাদের পুরো ব্যাপারটা আমরা যদি বুঝতে পারি, এর মধ্যে অসম্ভব রস আছে, সেটুকু আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা অবশ্যই পরীক্ষামূলক দৃষ্টিভঙ্গিতে পড়ব, পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো চর্চা করব, কিন্তু সেগুলো কখনোই আমাদের কাছে বোঝা হবে না, আমরা জিনিসটাকে আনন্দের সঙ্গে নেব। তো যাই হোক, এরপর এই অংশটা আমরা দেখব সুলতানি আমল শুরু হয়ে যাচ্ছে। তারপরে এই 1526 থেকে মোগল আমল শুরু হয়ে যাচ্ছে, পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে, ঠিক আছে। 1818 পর্যন্ত এসে অনেক কিছু পরিবর্তন হয়েছে। 1818তে কেন না, এই সময়তে মারাঠা সাম্রাজ্যে যখন পতন হয়ে যাচ্ছে 1818তে, তখনই কিন্তু ব্রিটিশরা সারা ভারতবর্ষ জুড়ে একটা বিরাট অংশের তারা দখল করে নিতে পারছে। মারাঠা সাম্রাজ্য একটা বিরাট বড় সাম্রাজ্য ছিল, মধ্য ভারত, উত্তর ভারত, পশ্চিম পূর্ব অনেকটা এলাকা জুড়ে ছিল। তো সেটা যখনই, তার আগে মহীশূর সাম্রাজ্য দখল হয়ে গেছে, তার আগে বাংলা, বিহার, উড়িষ্যার একটা বৃহৎ অংশ দখল হয়ে গেছে। তো সেই যে ডিক্লাইন, তারপর থেকে কিন্তু ব্রিটিশরা সারা ভারতবর্ষের উপর তাদের পুরো হাতটাকে, মানে হাতের মুঠোর মধ্যে বলা যায়, তারা নিয়ে আসতে পেরেছিল।
এই 1818 পরে, এরপরে যদিও সিপাহী বিদ্রোহ আর একটু পরে হয়, সিপাহী বিদ্রোহের পরে তারা পুরোপুরি কোম্পানি শাসনটাকে তুলে দেয় এবং সরাসরি ব্রিটিশ শাসন তখন শুরু হয় এবং আপ টু 1947 পর্যন্ত সেটা কিন্তু চলল। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল ইতিহাসের সিলেবাসের পুরো অংশের একটা ছবি আপনাদের আমি এটা দিলাম। এবার এখানে আরও ডিটেলে আছে, বলা আছে কী কী হয়েছিল, ঘটনা পরম্পরা কী কী ঘটেছিল। এবার ইতিহাস যখনই আসে তখনই কিন্তু একটা সাল মনে রাখার একটা ব্যাপার আসে, যে আমাদের বিভিন্ন বিষয় বিভিন্ন সালগুলো মনে রাখতে হবে। সেই সাল মনে রাখার কি পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমাদের একটু জানতে হবে। খুব সহজ বিষয়, মোটেই কঠিন নয়। আমরা ওভারঅল বিষয়টা আপনাদের নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে প্রাচীন প্রস্তর যুগ ছিল, মধ্যপ্রস্তর যুগ ছিল, আধুনিক প্রস্তর যুগ ছিল, ব্রোঞ্জ যুগ ছিল, এইরকম ছিল, এবং তারপরে লৌহ যুগ। এইখান দিয়ে আমাদের প্রথমে মেহেরগড় সভ্যতা আসে, গ্রামীণ সভ্যতা, প্রাচীন সবথেকে পুরাতন। তারপরে আসে সিন্ধু সভ্যতা, তারপরে আসে আর্য সভ্যতা, এবং তারপরে প্রতিবাদী ধর্মের উৎপত্তি হয়, জনপদ থেকে মহাজনপদ, রাজাদের উৎপত্তি হয়, এবং ধীরে ধীরে সেই সাম্রাজ্য বিস্তারের, সারা ভারতবর্ষ জুড়ে সাম্রাজ্য বিস্তারের কাহিনী সেটা আসে। এবং তারপরে মোটামুটি 1750 খ্রিস্টাব্দ তারপরে পরেই ভারতে কিন্তু ইসলামী শাসনের বিভিন্ন জায়গাতে শুরু হয়ে যায়, একেবারে উত্তর পশ্চিম ভারতে সিন্ধু প্রদেশ জয় থেকে শুরু করে ধীরে ধীরে, এবং একেবারে প্রপার দিল্লিতে সুলতানি, দিল্লিতে ইসলামী শাসন শুরু হয় 1206 খ্রিস্টাব্দে। সেটা 1526 পর্যন্ত চললো, 1526-এ মোগলরা এলো, সেটাও ইসলামী শাসন চললো। সেটা আপ টু দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত, যতদিন না পর্যন্ত সিপাহী বিদ্রোহ হয়েছে 1857 পর্যন্ত সেটা চললো, এবং তারপরে ফ্রিডম স্ট্রাগল শুরু হলো। এই যে একটা ওভারঅল চিত্র, এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে বাকি অংশগুলো কোথায় কি ঘটলো সেটা কিন্তু আমাদের মস্তিষ্কে ঠিক কোথায় কোথায় জিনিসগুলো ঘটেছে সেই জায়গাগুলো বসে যাবে, সেটা খুব সহজে আমরা মনে রাখতে পারবো। আমি কিন্তু এখানে অ্যাপ্রোচটা নিয়ে কথা বলছি, কী অ্যাপ্রোচে আমরা এগুলোকে জানবো, কী অ্যাপ্রোচে পড়বো, যাতে করে আমাদের মস্তিষ্কে কোনো রকম প্রেশার পড়বে না, বিষয়টাকে কোনো রকম বিতৃষ্ণা জন্মাবে না, কোনো রকম কাঠিন্য থাকবে না, সেই স্মুথনেসটা আমাদের তৈরি করতে হবে। সেটার জন্য এত কিছু বলা। বাকি আমরা পরীক্ষা ওরিয়েন্টেডই পড়বো, আমরা মোটেও এমন জিনিস করব না যেটা আমাদের অপ্রয়োজনীয় জিনিস, ঠিক আছে। এবং আমরা কিন্তু অবশ্যই ম্যাপ স্টাডি করব, কারণ ভারতের একটা সাম্রাজ্য উত্তর ভারতে চলছে, তার মানে সারা ভারতবর্ষে এটা চলছে না, দক্ষিণ ভারতে অন্য সাম্রাজ্য চলছে, পুরো ভারতে দেখা যাবে অন্য সাম্রাজ্য চলছে। এই যে পুরো বিষয়গুলো, সেগুলো আমরা কিন্তু মৌর্য সাম্রাজ্য, আমাদের ভারতে ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূত্রপাত হচ্ছে এখানে মৌর্য সাম্রাজ্যতে। এই যে দেখবেন পশ্চিম দিকে একদম দেখতে পাচ্ছেন এখানে পার্সিয়ান গলফ চলে গেছে ইরান পর্যন্ত ভারতের সাম্রাজ্য, এদিকে গ্রীসের পর্যন্ত, সেখান পর্যন্ত আমাদের ছিল। তো সেই যে সাম্রাজ্যের সেই যে গৌরবোজ্জ্বল ইতিহাস, তারপরে পরে গুপ্ত সাম্রাজ্য, যেটা স্বর্ণযুগ বলা হয় ভারতে, এখানে এত শিক্ষা সাহিত্যের উন্নতি হয়েছিল, আমরা এখনও পর্যন্ত সেগুলো বিস্ময়ের জিনিস হয়ে রয়েছে। যে ভারতবর্ষের কী উন্নতি সেই সময় সম্ভব ছিল সারা বিশ্বের কাছে একটা বিরাট, সেই স্বর্ণযুগের কথা, সেটা গুপ্ত যুগ। তারপরে পরে তার আগে পরেও আরও পিরিয়ড ছিল, সুলতানি আমল, সেখানে কী কী বিষয় বিশেষ বিশেষ ঘটনা ঘটেছিল সারা ভারতবর্ষ জুড়ে কী কী হয়েছিল, সেগুলো আমরা কিন্তু পরপর জানব, ঠিক আছে। তো আমরা এইভাবে পুরো স্টাডিটা চালাবো। আমি আজকে খুব বেশি বলবো না, আপনাদের ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এই অংশটা করালাম, ঠিক আছে। তো সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্যই এগুলো আছে, এবং আপনারা যাই করতে যাবেন না কেন আমাদের ইতিহাসটা কিন্তু করতেই হবে, ইতিহাস আমাদের জানতেই হবে এই পোর্শনগুলো। ওকে, আপনাদের কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আমি বলি, রুটিনটা একদিন দিয়ে দিলে রুটিন দিয়ে দেবো, আগামীকাল আপনাদের ইংলিশ ক্লাস হবে, তারপরের দিন ম্যাথ হবে, তারপরের দিন বাংলা, তারপরের দিন জেনারেল সায়েন্স, এইভাবে ক্লাসগুলো হবে। এর মাঝে আমি পেডাগজি এবং জিওগ্রাফি সিলেবাসটা, পেডাগজি মনোবিজ্ঞানটা, স্ট্র্যাটেজিকে, জিকে, এগুলো নিয়ে একটু আলোচনা করব, ক্লাস কিভাবে হবে, স্ট্র্যাটেজি, সেগুলো বলবো, ঠিক আছে। তো রুটিন পেয়ে যাবেন, বাকি সব কিছু পেয়ে যাবেন। যে বিষয়টা বলার, যেটা হচ্ছে আমি যে ইতিহাসের এই ছোটো আলোচনা করলাম, এই পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তো, নাকি আরও একটু সহজ করে বললে ভালো হয়? স্যার একটু ভালো করে টাইম পিরিয়ড হ্যাঁ হ্যাঁ, আমি ডিটেলে আমি আসবো। আপনাদের একটা ছবি, চিত্র,
ওভারঅল আমাদের কি করতে হবে, কি পড়তে হবে, কোন জায়গাটা জানতে হবে, সেই চিত্রটা বোঝানোর জন্য আমি বললাম। এ মানে এই নয় যে আপনার এক্ষুনি এই সালগুলো মনে রাখতে হবে বা এইগুলো করতে হবে, এরকম নয়। জাস্ট একটা ছবি যে ইতিহাসটা এইভাবে চলেছে। ধরুন একটা মুভি দেখলেন, আপনি একটা সিনেমা দেখলেন, মুভি, তো সেই তার একটা শুরু আছে, তার একটা মধ্যভাগ আছে, তার একটা আধুনিক পরপর শেষের দিকের ব্যাপার আছে। তো এই যে ওভারঅল যতটা আমাদের জানতে হবে, একটা ছবির মতো ব্যাপার, যে আচ্ছা এই ছিল ভারতবর্ষে, তারপরে এই এলো, তারপরে এই বিষয়টা প্রথমে আপনাদের বুঝতে হবে, তারপরে ইতিহাসের মূল জায়গায় প্রবেশ করবেন। নাহলে কিন্তু ব্যাপারটা আপনাদের কাছে খটোমটো হবে এবং ব্যাপারটা পুরো ঘেটে যাবে, আপনাদের মুখস্থ ছাড়া আর কিছু রাস্তা থাকবে না। সেটুকু বুঝতে পেরেছেন আশা করছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, এগুলো নিয়ে অবশ্যই আমি ডিটেলে আলোচনা করব, পুরো একদম প্রি হিস্ট্রি থেকে পরপর সভ্যতা বা বিভিন্ন বিষয়গুলো, যেগুলো আমি ওভারঅল আপনাদের একটা কম্পিটিটিভ সিলেবাস দেখালাম, সেই অনুযায়ী পুরো এটা আমি পড়াবো। ঠিক আছে, ওকে। আর কিছু প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে? বেশ, ঠিক আছে, তাহলে আজ ক্লাস কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।